আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গল্প নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। নিশ্চয়ই তোমরা ছবিগুলির সাথে খুবই পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের যে একটি ছবি, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের কিছু ছবি, পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল তার কিছু ছবি এখানে দেওয়া আছে। দ্বিতীয় স্ক্রিনেও আমরা কিছু 1971 সালে স্বাধীনতা সংগ্রামের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, 71-এর যে স্বাধীনতা সংগ্রাম সে সম্পর্কিত একটি গল্প আজকে আলোচনা করব। নিশ্চয়ই এতক্ষণে তোমরা অনুমান করতে পারছো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলব। আজকের পাঠ 71-এর দিনগুলো, লিখেছেন জাহানারা ইমাম। তো বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো। তো এই 71-এর দিনগুলি লেখিকা জাহানারা ইমাম তিনি তার জীবনের কিছু দিক, 1971 সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তার জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি তিনি তার এই গল্পে সুন্দরভাবে তুলে ধরেছেন। এটি একটি স্মৃতিচারণমূলক গল্প। লেখিকা এখানে দিনপুঞ্জির আলোকে এই গল্পটি লিখেছেন। মূলত 71-এর দিনগুলি একটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে কিছু অংশ তোমাদের এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা এই 71-এর দিনগুলি আলোচনা করার পর যা শিখব, লেখিকার পরিচিতি বলতে পারব, 1971 সালের দিনগুলির কথা উল্লেখ করতে পারব, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে কিভাবে শহীদ হয়েছেন তা বর্ণনা করতে পারব, পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ঘটনা বর্ণনা করতে পারব। তো বন্ধুরা, আমরা মূল বিষয়ে নিয়ে আলোচনা করার পূর্বে লেখিকা জাহানারা ইমামের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। জাহানারা ইমাম 1929 সালে 3 মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী, তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। জাহানারা ইমাম কলকাতা লেডি ব্যানবোর্ন কলেজ থেকে 1947 সালে বিএ পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজেও তিনি অধ্যাপনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আজকে যে আমরা বিষয় পাঠটি নিয়ে আলোচনা করব, এই 71-এর দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তারপরে
গজ কচ্ছপ, 7টি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। এই যে 7টি তারার ঝিকিমিকি আমাদের এই মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ 7 জন শহীদ হয়েছেন, সেই বীরশ্রেষ্ঠ 7 জনকে নিয়ে এই গ্রন্থটি লেখা। শহীদ জাহানারা ইমাম শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা। তার বড় ছেলে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালে তিনি নিজেও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেন, রসদ যোগান, অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া, খবর আদান প্রদান, এসব কাজের সাথে জাহানারা ইমাম জড়িত ছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন। তোমরা জানো, ঘাতক দালাল নির্মূল কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। শহীদ জাহানারা ইমাম মুক্তিযোদ্ধা যারা ছিলেন সকলে, তার বড় ছেলে যেহেতু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, অন্যান্য যুবকরা জাহানারা ইমামকে শহীদ জননী মা উপাধি প্রদান করেন। সেই থেকে আমরা জাহানারা ইমামকে শহীদ জননীর হিসাবে জানি। তিনি 1994 সালে 26শে জুন মৃত্যুবরণ করেন। তো লেখিকা জাহানারা ইমামের পরিবারের যে পরিচয়, 2 সন্তান ও স্বামীর সাথে জাহানারা ইমাম। তার 2টি ছেলে ছিল। বড় ছেলের নাম রুমি, ছোট ছেলের নাম জামি এবং তার স্বামীর নাম শরীফ ইমাম। তো বন্ধুরা, এই 71-এর দিনগুলি মূলত জাহানারা ইমামের যে তার ছেলেকে তিনি মুক্তিযুদ্ধে হারিয়েছেন, সেই ছেলেকে কেন্দ্র করে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু এই গল্পটি লেখা। তাই শহীদ শাফি ইমাম রুমি জাহানারা ইমামের বড় ছেলে। 1971 সালে যুদ্ধের শেষ দিকে রুমি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদ হন। আমরা পাঠ বিশ্লেষণের পূর্বে কিছু শব্দের অর্থ জেনে নেই। নতুন নতুন কিছু শব্দ রয়েছে। কূটকৌশল, চাতুরতা, স্তম্ভিত, হতবাক, লহমায়, মুহূর্তে, তারপরে আলটিমেটাম, চূড়ান্ত সময় নির্ধারণ, বিরাম, বিরাম, জনমানবহীন। তো বন্ধুরা, আমরা 1971 সাল উপর ভিত্তি করে যে গল্পটি জাহানারা ইমাম লিখেছেন, 71-এর দিনগুলি, এখন আমরা পাঠ অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ বর্ণনা করার চেষ্টা করব এবং তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। তো লেখিকা এখানে প্রথমেই শুরু করেছেন এইভাবে যে 4 দিন ধরে মুষলধারে বৃষ্টির পর মাঝে মাঝে রোদ দেখা গেল। মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে 4 দিন ধরে ঢাকা শহরে। জামি তার ছোট ছেলে ছড়া কাটছিল। যখন বৃষ্টি হয়, সাধারণত মানুষ ছড়া কাটে। যেমন রোদ হয়, বৃষ্টি হয়, খেক শিয়ালের বিয়ে হয়। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখনই ছেলেমেয়েরা আগে এই ছড়াটা কাটতো। তো জামি, লেখকের ছোট ছেলে জামি, এইভাবে ছড়া কাটছিল। কিন্তু আমার মনে পাষাণ ভাব। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকে বাঁধছিলাম। আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। লেখক এখানে
তিনি তার যে বড় ছেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই ছেলে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী বর্বর হামলা চালাচ্ছে, চারদিকে বাড়িঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ঢাকা শহরে হলগুলি বিরাম করে ফেলছে, মানুষ 25 তারিখ রাত্রেই প্রচুর মানুষকে তারা হত্যা করেছে। এরকম একটা পরিস্থিতিতে জাহানারা ইমাম তার বড় ছেলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সে কারণে তার মন একটু পাষাণ মানে একটু মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছে। বসার পরে সে জানালা দিয়ে তাকিয়ে আছে আর ভাবতেছিল যে জীবনে হয়তো সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে, মানে চারদিকে যে পাকিস্তান হানাদার বাহিনীর যে হামলা, যে নির্যাতন, যে অগ্নিসংযোগ, হত্যা, এতে তিনি খুব চিন্তায় ছিলেন। পরের প্যারায় আমরা দেখব 13 এপ্রিল 1971 সাল। আমি আগে বলেছি লেখক এখানে দিনপুঞ্জির আকারে এই গল্পটি লিখেছেন। 1971 সালে 13 এপ্রিল নিয়ে তিনি কিছু কথা বলেছেন যে করিম বলল, ফুফুজান, এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না? প্রশ্ন করতেছে করিম যে কোথায় যাব, লেখক এখানে বলতেছে কোথায় যাব, অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? করিম বল, কিন্তু এ পাড়ার ছেড়ে লোকে যাচ্ছে কেন? আবার প্রশ্ন করতেছে যে কোথায় যাব আমার এই বৃদ্ধ শ্বশুরকে নিয়ে? আবার বলতেছে যে এই পাড়ার লোক যে এই ঢাকা এই এলিফ্যান্টের লোকগুলি কেন যাচ্ছে ছেড়ে? এখানে তো কোনো ভয় নেই। করিম আবার প্রশ্ন করতেছে নেই মানে? পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হল তো সব খালি বিরাম, যা হবার তা তো প্রথম দুদিনই হয়ে গেছে। যা পাশে তো হলগুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আন্দোলন সংগ্রামের সূত্রপাত। লেখক এখানে বলতেছে না, হলগুলি যা হবার পাকিস্তান হানাদার বাহিনী 25 তারিখ রাত্রেই তো শেষ করে দিয়েছে, প্রথম দুদিনে সব খালি বিরাম হয়ে রয়েছে, এখানে তো আর কোনো কেউ নেই। জানো, বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে। লেখক এখানে করিমকে বলতেছে যে না, এই শান্তিনগর থেকেই তো সবাই এই জায়গায় উঠেছে, ওই বাবুদের বাড়িতে তার মামার বাড়ির লোকজন। আমরা তো ভেবেছিলাম শান্তিনগরে আমার দুলাভাইয়ের বাসায় যাব। করিম বলতেছে যে এলিফ্যান্ট রোড থেকে আমরা ভেবেছিলাম যে শান্তিনগরে বোধহয় ওইখানে কোনো সমস্যা নেই, ওইখানে আমরা যাব এখান থেকে চলে গিয়ে দুলাভাইয়ের বাসায়। লেখক এখানে বলতেছে আবার দেখো এখানে যে তাহলে দেখো বইটা আসলে মনে, যে বইটা আমরা মনে, যে ওইখানে মানুষ মনে করতেছে যে ওইখানে অনেক গন্ডগোল, অনেক হত্যা, ওই জায়গায় হয়তো শান্তি, ওইখানে হয়তো তাদের আক্রমণ নেই। আবার এইখানে লোক ভাবতেছে ওইখানে কোনো সমস্যা নেই। আসলে সর্বত্রই সমস্যা ছিল, সব জায়গায় একরকম ছিল। পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণ, তাদের হত্যা, লুণ্ঠন, তাদের অগ্নিসংযোগ, কোনো অঞ্চল বাকি ছিল না। তো এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়, আমাদের ভয় পেলে কিছুই লাভ হবে না, সব জায়গায় একরকম। এটাই বোঝানোর চেষ্টা করেছেন। বইটা আসলে মনে, শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে, আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে বলতেছে যে তুমি শান্তিনগরে যেতে চাচ্ছ নিরাপত্তার কারণে। যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ালো, মানে লেখকের কথা করিম বুঝতে পারলো। আসলে যা কপালে আছে তাই হবে ফুফুজান। নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, মানুষ মাছ খাওয়াই বাদ দিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী এরকম হত্যাচার দিকে চালিয়েছিল, তারা হাত পা বেঁধে মানুষদেরকে বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ ফেলে দিয়েছিল। সেই বুড়িগঙ্গা লাশগুলি ভাসতেছে চারকানি দিয়ে, এবং মানে দুর্গন্ধে ওইখানে দাঁড়ানো উপায় নেই, মৃত মানুষের লাশের গন্ধ। তারপরে ওই এলাকার মানুষ নদীর মাছ খাওয়ায়
ছেড়ে দিয়েছে। করিম বলতেছে যে এরকম পরিস্থিতি নদীর ধারেও এভাবে প্রচুর লাশ ভেসে আসছে। লেখক এখানে দ্বিতীয় অনুচ্ছেদে 10 মে 1971 সালকে নিয়ে এসেছেন। লেখকের জাহানারা ইমামের আগে থেকে বাগান করা একটা শখ ছিল। তিনি বাগানে চাষ করেছিলেন। তো বাগানের কিছু হাইব্রিড গোলাপের গাছ আছে যা গত 2 মাস যত্ন নেওয়া হয়নি। ওই ছাদে ওই বাগানে 2 মাস লেখক ওইখানে যায়নি, কারণ 2 মাস মার্চ এপ্রিল প্রচুর বাংলাদেশের মানুষদেরকে, বাঙালিদেরকে পাকিস্তানের যে হানাদার বাহিনীর যে বর্বরতা সেগুলি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। তথাপি দীর্ঘ 9 মাস আমাদের এই মুক্তিযুদ্ধ চলে, তোমরা সকলেই জানো। তো লেখকের প্রথম 2 মাস আর ওই বাগানের চর্চা করা কিংবা বাগানের কাছে সময় কাটানো এটা তিনি করতে পারেননি। বাগান করা লেখিকা একটা নেশা ছিল। ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ হয় নেশাটার কথা মনে পড়েছে। মানে এই যে প্রথম 2 মাস তিনি যেতে পারেননি, যখন চারদিকে এত ধ্বংস, এত হত্যা, এত অগ্নিসংযোগ, পরে মনের যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটানোর জন্য হয়তো তিনি মনেরই অজান্তে তিনি বাগানের কাছে গেলেন এবং ওই আগের যে নেশাটা ছিল সেই নেশাটা তার মনের মধ্যে এসেছে একটু নিজেকে শান্ত করার জন্য। আমরা পরের অনুচ্ছেদে লেখক এখানে 12 মে 1971 সালকে নিয়ে এসেছেন। শিশু কিশোররা স্কুলে যাবে না, জোর করে সরকার স্কুল কলেজ খোলার ব্যবস্থা করেছিল। দেশের কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছিল না। মানে পাকিস্তান সরকার জোর করে স্কুল কলেজ খোলার চেষ্টা করেছিল। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ ঘোষণা করেছিল। এরকম মুক্তিযুদ্ধের সবকিছু যেখানে বন্ধ, অসহযোগ আন্দোলন চলছে, মুক্তিযুদ্ধ চলতেছে, সেইখানে পাকিস্তান সেনাবাহিনী চেষ্টা করেছিল স্কুল কলেজ খোলা রাখার জন্য, কিন্তু ছাত্ররা স্কুল কলেজে যায়নি। লেখকের যে ছোট ছেলে 10ম শ্রেণীর ছাত্র জামির পাকিস্তানি জানোয়ারদের নির্মম নিষ্পেষণের কারণে স্কুল যেতে পারছে না এবং তারা স্কুলে যাবে না। সে ঠিক করেছে যে 2-3 জন বন্ধুর সাথে আলোচনা করে পড়াশোনা চালিয়ে যাবে। যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, এখানে বাসায় তারা চিন্তা ভাবনা করলো ছেলে মেয়েরা যে আমরা কয়েকজন মিলে, বন্ধু বান্ধব মিলে পড়ার কাজটা বাসায় চালিয়ে যাব। পরের অনুচ্ছেদে আমরা দেখব যে 1971 সাল 17 মে লেখিকা এখানে বুদ্ধিজীবী এবং শিল্পীদের নিয়ে আলোচনা করেছেন। বুদ্ধিজীবী ও শিল্পীদের জোর করে ভয় দেখিয়ে রেডিও, টেলিভিশন, খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর চেষ্টা করছে পাকিস্তান সেনা। মানে ওই পর্যায়ে এই অনুচ্ছেদে লেখক যে এই পর্যায়ে তিনি তুলে ধরেছেন যে পাকিস্তান হানাদার বাহিনী যখন মানে তারা বিভিন্ন রকম ভাবে কৌশল অবলম্বন করলো যে বাংলাদেশের যে যারা বুদ্ধিজীবী রয়েছে, শিল্পী রয়েছে, তাদেরকে দিয়ে একটা যদি বিবৃতি করানো যায় তাহলে মুক্তিযোদ্ধারা হয়তো মানে গাবড়িয়ে যাবে কিংবা তারা পিছু হটবে। এ কারণে তারা 25 জন বুদ্ধিজীবীদেরকে দিয়ে একটি বিবৃতি দেওয়া হলো রেডিও টেলিভিশনে মুক্তিযুদ্ধের বিপক্ষে। এটা যে তারা বন্দুকের নলের দিয়ে ভয় দেখিয়ে এটা এই বুদ্ধিজীবীদেরকে জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, এটা কিন্তু বাঙালিরা বুঝতে পেরেছিল, মুক্তিযোদ্ধারা বুঝতে পেরেছিল। তাই তাদের এই বিবৃতি কোনো কাজে আসেনি। পত্রিকায় মধ্যেও বিভিন্ন খবরের বিবৃতি দিয়ে এরকম পাকিস্তান হানাদার বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে একটু পিছু হটার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করেছিল।
পরের অনুচ্ছেদে 1971 সাল 25শে মে দিনটি ছিল কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী। ঢাকায় শান শৌকতে দিনটি পালিত হচ্ছে। স্বাধীন বাংলা বেতারের বাংলা সংবাদ পাঠ করছে নতুন এক কণ্ঠস্বর। চেনা মনে হলেও চিনে উঠতে পারলাম না। সালেহ আহমদ নামটা আগে কখনো শুনিনি, নিশ্চয়ই ছদ্মনাম। একজন একটা কথিকা পড়লেন, চরমপত্র। তোমরা এই চরমপত্রের কথা অনেক শুনেছ। ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ফুলিঙ্গ জ্বালাতে শুরু করল। মনের কোণে জেগে উঠতে থাকে আশা। লেখক এখানে ওই 1971 সাল 25শে মে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তিনি তার জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে চারদিকে। এরকম একটা সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমরা যে শুধু অস্ত্র দিয়েই যুদ্ধ করেছি তা না, আমরা বিভিন্নভাবে যে যার জায়গা থেকে যার যেখানেই যার যেই সমর্থ ছিল সেই সমর্থ দিয়েই কিন্তু পাকিস্তান হানা বাহিনীর বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। বাঙালি যারা এই রেডিও টেলিভিশন কিংবা ওই বাংলাদেশ বেতার কেন্দ্র যেটা ছিল, সেই বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন রকমের গান, বিভিন্ন রকমের খবর, চরমপত্র পাঠ করা হতো, যাতে মুক্তিযুদ্ধরা উদ্বুদ্ধ হয়, মুক্তিযুদ্ধরা সাহস যোগাতে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যাপক অবদান রয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী বিভিন্ন জায়গায় তাদের আক্রমণকে প্রতিহত করেছে, কিংবা মুক্তিযুদ্ধের যে সফলতা, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় যে তাদের সফলতাগুলি সংগঠিত হচ্ছিল, সেগুলি এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার একটি কৌশল গ্রহণ করা হয়েছিল। 5ই সেপ্টেম্বর 1971 সাল লেখিকার বড় ছেলে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। সে ঢাকার গেরিলা বাহিনী সে গঠন করে ঢাকায় একটি ঢাকায় ব্যাপক পাকিস্তান হানাদার বাহিনীদেরকে পিছিয়ে বিভিন্নভাবে পাকিস্তান হানাদার বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে তার নেতৃত্বে। পাকিস্তান সেনারা রুমিকে বন্দি করে নেয়। যখন এই হামলাগুলো হয়, সেই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন, ক্ষমা প্রার্থনা করে তাকে মুক্ত করার একটা প্রস্তাব, একটা চিন্তা ভাবনা পরিবার থেকে প্রথম দিকে করা হলেও পরবর্তী সময়ে রুমির বাবা এতে রাজি হয়নি। জাহানার ইমামও সেটা প্রত্যাখ্যান করে, যে না, পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আমরা মাথা নত করতে পারি না। যে সরকারকে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না, তারপর পরিবারও পছন্দ করবে না, রুমিও এটা মেনে নিতে পারবে না, পছন্দ করবে না, এবং রুমি তাহলে আমাদের কোনোদিন ক্ষমা করবে না। রুমির সুখে মা মর্মাহত, তিনি তার মনের মধ্যে একটি কষ্ট রয়েছে। সে বলে ছেলের প্রাণ আগে, কিন্তু ছেলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত খুনি সরকারের কাছে মাথা হেট করবে না। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছেন। পরবর্তী সময়ে রুমির উপর বর্বর হামলা, নির্যাতন, সাথে সাথে রুমির বাবা শরীফকেও কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী রুমির সাথে পাকিস্তান ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তার স্বামী জাহানারা ইমামের স্বামী শরীফকে নির্মমভাবে অত্যাচার করা হয়, বিভিন্নভাবে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু রুমিকে তারা কোথায় নিয়ে গেছে, কিভাবে তার উপর নির্মম অত্যাচার করে তাকে মেরে ফেলেছে, সেই লাশ কিন্তু পরিবার পায়নি। রুমি কোথায় তাকে মেরে ফেলে দেওয়া হলো সেটা কিন্তু কেউ জানতে পারল না। 1971 11ই অক্টোবর এই অনুচ্ছেদে শরীফ বলেন,
জানার ইমামের স্বামী, সেই যে মাস কয়েক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার সম্বন্ধে আজ শুনে এলাম। মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকায় এসেছে। মতিউর রহমানের শ্বশুর গুলশানে এক বাড়িতে থাকেন, সেখানে 30 তারিখে মতিউর রহমানের 40 হয়েছে। তোমরা মতিউর রহমানকে চিনো সকলে, বীরশ্রেষ্ঠ যে 7 জন রয়েছেন তার মধ্যে তিনিও একজন। হ্যাঁ, সেই মতিউর রহমানকে কথা লেখক এখানে তুলে ধরেছেন। তার স্বামী বাইরে যখন গিয়েছিল তখন শুনতে পেল যে মতিউর রহমানের যে ফ্যামিলি করাচিতে থাকতো তারা এই গুলশানে এসেছে, তার শ্বশুর বাড়িতে উঠেছে এবং মতিউর রহমানের যে 40 সেটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 30 তারিখ। আমরা 71-এর দিনগুলি যে গল্পটি এখানে লেখক অন্তর্ভুক্ত করেছেন, লেখক এখানে শেষ দিক দিয়ে যেটা তিনি উল্লেখ করেছেন যে আমরা যে দীর্ঘ 9 মাস আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে সংগ্রাম, যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এবং সেটা চূড়ান্ত পর্যায়ে হলো 16 ডিসেম্বর, আমাদের বিজয়ের মাস। এই 16 ডিসেম্বর বাঙালিদের যেরকম একটা বিজয়, আনন্দ, উল্লাস, এখানে আমাদের দীর্ঘদিনের একটি ফসল আমরা কিন্তু গড়ে তুলতে যাচ্ছি। সেইখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, সেই ত্যাগের যে বেদনা, সেই বেদনাকে আমরা এই বিজয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পেরেছি। সেই বিজয়ের কথাগুলি শেষ পর্যায়ে লেখক এখানে তুলে ধরেছেন যে দুপুর থেকে সারা শহরে ভীষণ উত্তেজনা। বিকেল 3টার সময় পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজ আত্মসমর্পণ করেন। যুদ্ধ তাহলে শেষ, তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো? লেখক এখানে প্রশ্ন করতেছেন। আজ শরীফের কুলখানি, আমি রুমের তালা খুলে চাল, চিনি, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ময়দা, গরম মশলা সব একটি রুম থেকে বের করে দিলাম। তার মানে এইখানে লেখকের যে স্বামী শরীফ, তিনি কিন্তু 1971 সালে 13ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ওই 13ই ডিসেম্বর মৃত্যুবরণ করার পর, স্বাধীনতার পর এখানে এই 40 তার স্বামীর 40 হয়। লেখক যে আমরা গল্পের শুরুতে জেনেছিলাম যে তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবর আদান প্রদান করতেন, তার বাসা থেকে চাউল, ডাউল কিংবা যত রকমের খাবার, এই খাবারগুলি মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছাতেন। তার একটা রুমের মধ্যে এই খাবারগুলি মজুদ ছিল। যেহেতু আমরা বিজয় লাভ করেছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করতে হবে না, তাই লেখক সর্বশেষ দিক দিয়ে বলতেছে যে আমার স্বামীর যে 40 অনুষ্ঠিত হচ্ছে, ওই গুডাউনের আর খাবারের কোনো প্রয়োজন মুক্তিযোদ্ধাদের নেই, তারা স্বাধীন। ওই খাবার থেকেই 40 যা ওইখানে অতিরিক্ত ছিল, সেই অতিরিক্ত মালামালগুলি এই 40 স্বামীর 40 যে আয়োজন সেইখানে তিনি দিয়ে দিলেন। এভাবে এই 71-এর দিনগুলির যে কাব্যগ্রন্থ, ওইখান থেকে এই অংশটুকু তিনি এই 71-এর দিনগুলি গল্পে নিয়ে এসেছেন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় এই যে আমরা এই গল্পের যে লেখক এখানে যে জিনিসটা তোমাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছেন, যে আমরা এই যে স্বাধীনতা, আমরা যে স্বাধীন বাংলাদেশে আজকে বসবাস করি, এই স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা। লেখকের এই 71 দিনগুলির মধ্যে তিনি বিভিন্নভাবে আভাসী ইঙ্গিতে তার হৃদয়ের যে রক্তক্ষরণ হয়েছিল, তিনি যে তার
সন্তানকে হারিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে এই মুক্তিযুদ্ধে, এবং সেই ছেলেটির লাশ পর্যন্ত সে পায়নি লেখক। তার যে দুর্বিষহ, তার যে এই দুঃসময়, এই জীবনের যে একটি টাকা অবস্থানকালে যে তার যে একটা মধ্যে ছিল, বসবাস করেছিলেন খুব কষ্টের মধ্যে, খুব যন্ত্রণার মধ্যে, এটাই কিন্তু তিনি এই গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তার জীবনের যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলি কিন্তু তারিখ বাই তারিখ তিনি উল্লেখ করেছেন। তাই আমরা এই গল্পটাকে লেখকের স্মৃতিচারণমূলক গল্প হিসাবে জানি। এখানে আরেকটা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই গল্পে। পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের যে বুদ্ধিজীবী কিংবা শিল্পীদের দিয়ে একটা বিবৃতি দেওয়া, রুমির তার এক ছেলে রুমিকে তারা ধরে নিয়ে গেছে, সেখানে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে গিয়ে লেখক কিংবা তার পরিবারের সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেনি তাকে মুক্তির জন্য, ছেলেকে উৎসর্গ করেছে স্বাধীনতা সংগ্রামে। এই যে তাদের কাছে মাথা নত না করা, যে আত্মমর্যাদা, যে স্বাধিকার চেতনার পরিচয় কিন্তু এখানে আমরা লেখকের মাঝে দেখতে পাই। তো বন্ধুরা, তোমরা একটা বাড়ির কাজ খাতায় লিখে নাও, চেষ্টা করবে উত্তরটা লেখার জন্য। 16ই ডিসেম্বর কি দিবস তোমরা জানো নিশ্চয়ই। 16ই ডিসেম্বর 1971 সাল বিখ্যাত কেন? তো দলগত কাজ, যেহেতু তোমরা ছাত্রছাত্রী সকলে উপস্থিত নেই, তাই আমি দলগত কাজটি দিতে পারছি না। তো এই যে গল্পটি আমরা আলোচনা করেছি, আমরা কিছু মূল্যায়ন তোমাদেরকে করে নিই। মার্সি পিটিশন করতে কে রাজি নন? আমরা গল্পে পড়েছি যে লেখকের স্বামী শরীফ, মিলির স্বামীর নাম কি? মতিউর রহমান। 1971 সালে 13 এপ্রিল কি বার ছিল? প্রথম কিন্তু এই বারটা উল্লেখ আছে প্রবন্ধে, গল্পে, মঙ্গলবার। কপালে যা আছে তাই হবে, কার কথা? করিমের কথা। মতিউর রহমান কোন পদে অধিষ্ঠিত ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট কর্নেল, ফ্লাইট লেফটেন্যান্ট, তোমরা জানো। মাখনের মতো রং কোন ফুলে? গোলাপ, বুকানিয়া, তারপর আছে ল্যাভেন্ডার, পিস। উত্তরটি হবে পিস। তো বন্ধুরা, বাড়ির মধ্যে তোমরা এই কাজটি করবে, সুন্দর করে খাতার মধ্যে বাড়ির কাজটি লিখে নাও। নিরস্ত্র বাঙালি কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করলো, 71 দিনগুলো গল্প অবলম্বনে তা লিখ। তো আজকে আমরা যে গল্পটি নিয়ে তোমাদের সামনে কথা বলেছি, আমাদের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক 1971 সালে আমরা যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই গল্পের কিছু স্মৃতি লেখক জাহানারা ইমাম সুন্দরভাবে তার এই গল্পে উপস্থাপন করেছেন। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনেছ এবং এই
গল্প থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক, সুন্দরভাবে আশা করি উত্তর দিতে পারবে। তো আজকে মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। আগামী দিনে আবার হয়তো নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তো আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।